দীর্ঘ 200 বছরের ব্রিটিশ শাসন ও দাসত্বের অবসান ঘটিয়ে 1947 সালে বাংলার মানুষ আপন আপন ভাগ্য গড়ার স্বপ্ন দেখেছিল। কিন্তু পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সহস্র যোজনের দূরত্বকে রাজনৈতিক একত্রীকরণের মধ্য দিয়ে এক রাষ্ট্রে গ্রথিত করার অবাস্তবতা পাকিস্তানকে বিভাজনের পথকে সুগম করেছিল। দু অংশের ভাষা ও দূরত্বের ভৌগোলিক ও রাজনৈতিক একত্রীকরণ হলেও ভাষাগত, সংস্কৃতিগত ও আর্থসামাজিক ব্যবধান কোনো ক্রমেই একীভূত করা সম্ভব ছিল না। হাজার মাইলের ব্যবধানের ব্যাপ্তি, দ্রুতি, প্রাপ্তি, আশা আকাঙ্ক্ষা, ধ্যান ধারণা, জীবনযাপনের হিসাব নিকাশ কোনোটাই সমরবিদের ফুৎকারের মিলিত হয়ে যায় না। পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম এই অসম্ভবকে সম্ভব করতে চেয়েছিল বলেই এই রাষ্ট্রের জন্মলগ্নেই এই রাষ্ট্রের বিভাজন অসম্ভবই হয়ে উঠেছিল। ইংরেজ কুচক্রীগণ দেশ থেকে বিতাড়িত হবার সময় তাদের কুটোচালে স্থায়ী বিরোধের ভিত্তি স্থাপনার্থে দ্বিজাতিতত্ত্ব নামক বিষবৃক্ষ রোপণ করে পাকিস্তান নামক ভূখণ্ডদ্বয়কে চিরতরে পঙ্গু করার ব্যবস্থা পাকা করে রেখেছিল। শুধু ইসলাম ধর্মের জিগির কোনো অবস্থাতেই দুভাষাভাষী হাজার মাইল ব্যবধানে বসবাসরত দু জাতিকে একত্রীকরণের প্রয়াসে যথেষ্ট ছিল না। তার উপরে পশ্চিম পাকিস্তানিদের লোভ লালসা এবং উপনিবেশিক মনোবাঞ্ছা বাঙালিদের অচিরেই স্বপ্নভঙ্গে স্বাদ পাইয়ে দেয়। 1947 সালের ভারত বিভাজন অবাঙালি পশ্চিম পাকিস্তানিদের হাতে সকল সরকারি ক্ষমতা ন্যস্ত করে। ক্ষমতাধর অবাঙালিরা স্বাধীনতার জন্মলগ্ন থেকেই পূর্ব পাকিস্তানে বাঙালিদের শোষণ করার নীতি গ্রহণ করে। ফলে বাঙালিরা আপন দেশে পাকিস্তানিদের উপনিবেশে পরিণত হয়। কিন্তু সচেতন বাঙালি এই অবস্থাকে মেনে নিতে রাজি হয়নি। স্বল্প সময়ের মধ্যেই বাঙালি আর অবাঙালিদের সহাবস্থান যে অসম্ভব তা বাঙালি শিক্ষিত সমাজ এবং রাজনৈতিক নেতৃত্বের কাছে পরিষ্কার ধরা পড়ে। ইংরেজ, দিনেমার আর বর্গীদের মতো পাকিস্তানিরাও যে নব্য শোষক তা বুঝতে দেরি হয় না। বাংলাকে পদানত করার জন্য জিন্নাহ, লিয়াকত আলীদের ষড়যন্ত্র প্রথম যাত্রাই ধরা পড়ে। বাঙালিদের সাচ্চা মুসলমান বানাতে হলে তাদের হিন্দুয়ানি বর্জন করতে হবে। বাঙালি ঐতিহ্য সংস্কৃতি ভুলতে হবে। সর্বোপরি বাংলা ভাষা ছেড়ে উর্দু ভাষা শিখতে হবে। এই পদক্ষেপেই বিপ্লবী বাঙালি চেতনায় শোষণের উন্মেষ হিসেবে বিবেচিত হলো। এই সকল চেতনার যোগে শোষক আর শোষিতের অবশ্যম্ভাবী যুদ্ধের পটভূমিকা তৈরি হয়ে গেল। 1948 সালের 21শে মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে জিন্নাহ দম্ভুক্তি উর্দু and Urdu shall be the only state language of Pakistan। 1952 সালের ভাষা আন্দোলনের সময় আমি বরিশাল জিলা স্কুলের ছাত্র। আমার সহপাঠী হাফিজ উদ্দিন আহমেদ বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী। আমরা যখন ক্লাস 7-এ পড়ি তখন তৌফিক আমাদের সঙ্গে একই ক্লাসে বরিশাল জিলা স্কুলে যোগ দেয়। আমরা তিনজনই 1959 সালের তৎকালীন পূর্ব পাকিস্তান সেকেন্ডারি এডুকেশন বোর্ড থেকে ম্যাট্রিক পাশ করি। আমি আইএসসি পড়ার জন্য বরিশাল ব্রজমোহন কলেজে ভর্তি হই 1959 সালে। একই বছর তৌফিক ঢাকা কলেজে আইএসসি ক্লাসে ভর্তি হয়। হাফিজও সম্ভবত ঢাকা কলেজের আর্টস ফ্যাকাল্টিতে ভর্তি হয়। আমরা তিনজনই ইন্টারমিডিয়েট পাশ করে 1961 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স সহ স্নাতক শ্রেণীতে ভর্তি হই। আমি আর তৌফিক অর্থনীতি বিভাগে আর হাফিজ রাষ্ট্রবিজ্ঞানে বিভাগে। 1961 সাল থেকে 1965 সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস তখন আমাদের ইতিহাস হয়ে উঠেছে।
বাংলার ইতিহাস তৎকালীন ছাত্র সমাজের চরম আত্মত্যাগের ইতিহাস। এ সময় শরীফ শিক্ষা কমিশনের বিরুদ্ধে বাংলার আপামর ছাত্র সমাজের আন্দোলন তুঙ্গে ওঠে আইয়ুব মোনায়েম শাহীর অপশাসনের ভিত্তি নড়বড়ে করে দেয়। এই আন্দোলনের আলোর রেশ ধরে ৬ দফা আন্দোলন বাংলার দামাল ছাত্র সমাজকে পাকিস্তানি শাসন ও শোষণ যন্ত্রণা থেকে বাংলার মুক্তির পথ দেখায়। ৬ দফা আন্দোলন আওয়ামী লীগের নেতৃত্বে বাঙালির প্রাণের দাবি হয়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রতিটি মানুষের প্রতিটি ঘরে জন্ম দেয় স্বাধিকারের আকুতি। বাংলার গণমানুষের অসাংবাদিত নেতা শেখ মুজিব স্বমহিমায় বাঙালির প্রাণে স্থায়ী আসন গড়ে নেন। ১৯৬১ সালে আমাদের যে প্রজন্ম বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে তাদের অনেকেই শুধু ভাষা আন্দোলনে সরাসরি প্রত্যক্ষই করেনি, অনেকেই বাংলার আনাচে কানাচে ভাষা আন্দোলনের দ্রোহ হৃদয়ে ধারণ করে পাকিস্তানি প্রশাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ বীতশ্রদ্ধ হয়ে মুক্তির দিশায় রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে শত বাধা বিপত্তিকে উপেক্ষা করে স্ব অবস্থান গ্রহণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করে। আমরা তিনজনই এই অগ্নিগর্ভ দিনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আন্দোলনের প্রতিটি কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়ি। চারিদিকে বিদ্রোহের আগুন সবার মতো আমাদেরও মনে প্রাণে বিদ্রোহী করে তোলে। এর সঙ্গে যুক্ত হয় পশ্চিমাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনিক সর্বক্ষেত্র বাঙালিদের অবমূল্যায়ন। দেশের শিক্ষিত সমাজের প্রতিটি মানুষের কাছে পাকিস্তানিদের কায়েমি স্বার্থ বাঙালিদের সকল স্বার্থের পরিপন্থী। এ কথাটা কাকচক্ষু জলের মতো স্বচ্ছ হয়ে ধরা দেয়। রাজনৈতিক অঙ্গনে পাকিস্তানের সঙ্গে বাঙালির নেতৃত্বের মতবিরোধ তীব্র থেকে তীব্রতর হতে থাকে। ১৯৪৭ সালের ভারত বিভাগের পরপরই মাত্র কয়েক মাসের মাথায় ১৯৪৮ সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে জিন্নাহর বিরুদ্ধে সরাসরি যে ক্ষোভ এবং বিদ্রোহের হুঙ্কার উচ্চারিত হয় তা ভাষা আন্দোলনের রূপ পরিগ্রহ করে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি চরম উৎকর্ষ লাভ করে। সালাম, রফিক, জব্বার ও বরকতের আত্মহুতির মধ্য দিয়ে ভাষা আন্দোলন রূপে গণতান্ত্রিক আন্দোলন বাঙালিদের আন্দোলনের মাধ্যমে অধিকার আদায়ের পন্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়। যে কোনো অর্জন চরম মূল্য সাপেক্ষ। কঠোর শ্রম, অবিমিশ্র দৃঢ়বদ্ধ ঐক্য সাধনাই কেবল স্মিত ফসল ফলিয়ে কণ্টকাকীর্ণ পথের পরিক্রমণ শেষে আর বিরামহীন এ সত্যের আরাধনায় অস্তিত্বের নিষ্ঠুর সংগ্রামে বাঙালিকে বেছে নিতে হয়েছে অসহযোগ আর সশস্ত্র সংগ্রামের পথ। ৬০-এর দশক বাঙালির আত্মপ্রত্যয় আর আত্মপ্রতিষ্ঠার প্রসব বেদনার দশক। ঢাকা বিশ্ববিদ্যালয় এ জন্মদশকের জনক। আমি এবং আমার সতীর্থ সবাই এ জন্মবেদনার অবিচ্ছেদ্য অংশ। এই অবিচ্ছেদ্য ইতিহাসের সঙ্গে অযুত গণমানুষের সঙ্গে আমাদের মধ্যে যারা নিবিড়ভাবে জড়িয়ে আছেন তাদের মধ্যে আমার বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অন্তত আরও ২ জন, তৌফিক ও শাহ ফরিদ। তৌফিক আমার সঙ্গে সশস্ত্র সংগ্রামে সাব সেক্টর কমান্ডার হিসেবে ৮ নং সেক্টরের সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে বীর বিক্রম উপাধি লাভ করে। ফরিদ রাজবাড়ির এসডিও হিসাবে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে সংগঠিত করে এবং পাক আর্মির হাতে ধরা পড়ে দীর্ঘ ৯ মাস জেলের অভ্যন্তরে সীমাহীন অত্যাচারের মুখোমুখি হয়। তার পায়ুপথে বরফ ঢোকানো হয়। ১৬ ডিসেম্বরের পরে মুক্তিবাহিনী তাকে জেল থেকে মুক্ত করে। আর এক বন্ধু ও সহপাঠী হাফিজ প্রথম বেঙ্গল রেজিমেন্ট নিয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে বিদ্রোহে নেতৃত্ব দেয়। সে যুদ্ধে প্রায় ১৫০ প্রথম বেঙ্গল রেজিমেন্টের সিপাহী ও অফিসার নিহত হয়। হাফিজ বীর বিক্রমে যশোর ক্যান্টনমেন্টে পাকিস্তানিদের ব্যূহ ভেদ করে মাত্র ১৯৮ জন সাথী সঙ্গী নিয়ে বহু কষ্টে জিকরগাছা হয়ে পরে বেনাপোল সীমান্তে অবস্থান নেয়। তার বীরত্বপূর্ণ যুদ্ধের জন্য বাংলাদেশ সরকার তাকেও বীর বিক্রম উপাধিতে ভূষিত করে। দীর্ঘ ৯ মাস মেজর জিয়ার জেড ফোর্স এর কোম্পানি কমান্ডার হিসেবে তার বীরত্বগাথা সবার জন্য গর্বে। কামালপুরে পাকিস্তানিদের বিরুদ্ধে আক্রমণ রচনা করে আহত হয়। আমাদের আরেক সহপাঠী মহিউদ্দিন আহমদ ১৯৭১ সালের আগস্ট মাসে লন্ডনের হাইড পার্কে ইতিহাস রচনা করে।
1971 সালে মহিউদ্দিন তৎকালীন লন্ডনের পাকিস্তানি হাই কমিশনের তৃতীয় সেক্রেটারি ছিলেন। পাকিস্তানি চাকরির মায়া ছেড়ে তিনি হাইড পার্কে সভা করে আমাদের প্রবাসী সরকারের পক্ষে যোগদান করেন। তার এই সাহসিকতাপূর্ণ কাজের খবর বিবিসি ও আকাশবাণীর মাধ্যমে আমাদের ট্রেন্সে পৌঁছালে সেদিন আমরা অত্যন্ত উল্লসিত হই। মহিউদ্দিনের পথ অনুসরণ করে এরপর তৎকালীন পাকিস্তান ফরেন সার্ভিসের বহু বাঙালি প্রবাসী বাংলাদেশ সরকারের পক্ষে অবলম্বন করে মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক সাহায্য সহযোগিতা সংগ্রহের আন্দোলনে অংশগ্রহণ করে। ফলে মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক গোষ্ঠীর মতামত সৃষ্টি হয়। ডক্টর আকবর আলী খান আমাদের 1965 ব্যাচের সহপাঠী, ইতিহাসের ছাত্র। 1971 সালের হবিগঞ্জের এসডিও। ডক্টর আলীও হবিগঞ্জের মুক্তিযুদ্ধ সংগঠিত করার জন্য আত্মনিয়োগ করেন। এপ্রিলের শেষের দিকে যখন মুক্তিযোদ্ধারা পিছু হাঁটতে থাকে তখন তিনিও সীমান্ত পাড়ি দিয়ে কলকাতা উপস্থিত হন এবং প্রবাসী বাংলাদেশ সরকারের সচিবালয় সংগঠিত করে একজন উপসচিব হিসাবে মন্ত্রিসভার সহায়তায় নিজেকে নিয়োজিত করেন। আমাদের আরেক বন্ধু আনোয়ারুল করিম চৌধুরী জয় পরে ইউনাইটেড নেশনস নিউ ইয়র্কের সেক্রেটারি জেনারেল কফি আনানের ডেপুটি হিসেবে কর্মরত ছিলেন। হাইকমিশন অফিসে তৃতীয় সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন। প্রয়াত হোসেন আলী তখন কলকাতার পাকিস্তানি ডেপুটি হাইকমিশনার। আনোয়ারুল করিম জয় ও হোসেন আলী সাহেবের নেতৃত্বে সেদিন কলকাতা পাকিস্তানি ডেপুটি হাইকমিশন অফিসে সকল কর্মরত বাঙালি কর্মচারীরা বাংলাদেশের পতাকা উড্ডীন করে বিদেশের মাটিতে সর্বপ্রথম বাংলাদেশের পক্ষে রাষ্ট্রদূতিয়ালি শুরু করে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সশস্ত্র সংগ্রাম শুরুর পর্যায়ে এহেন কর্মকাণ্ড শুধু একটা ঐতিহাসিক ঘটনা হিসেবে বিধৃত হবে না, কালের পরিক্রমায় এই কর্মকাণ্ড আমাদের মুক্তিযুদ্ধে একটা বিরাট মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আমাদের আর এক ঘনিষ্ঠ বন্ধু রিজাউল হাসান রঞ্জু 25 মার্চ লন্ডনের বিবিসি অফিসে খণ্ডকালীন চাকরিরত ছিলেন। রঞ্জু 25 মার্চের ক্র্যাকডাউনের পরেই লন্ডনে উপস্থিত সর্বজন শ্রদ্ধেয় আবু সাইদ চৌধুরীর সঙ্গে সপক্ষে কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করেন। দীর্ঘ 9 মাস আবু সাইদ চৌধুরীর সহচর হিসেবে লন্ডন ভিত্তিক স্বাধীন বাংলার সকল কর্মকাণ্ডে ওতপ্রোতভাবে জড়িত থাকেন। সাংস্কৃতিক অঙ্গনের নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে যারা মুক্তিযুদ্ধকে সর্বভারতীয় আঙ্গিনায় জনপ্রিয় করার জন্য যাযাবরের জীবন বেছে নিয়েছিলেন তাদের মধ্যে আলী জাকের ছোটলু, মোহাম্মদ সগির লিটু, মাহমুদুর রহমান বেনু এবং তদীয় স্ত্রী মিসেস রব্বানী রফিকুল ইসলাম খোকা অবশ্যই প্রথম কাতারের মানুষ। এরা সবাই বিরাট ভ্রাম্যমাণ সাংস্কৃতিক দল তৈরি করে ট্রাকে করে সারা ভারতে এবং ফ্রন্টে ফ্রন্টে মুক্তিযুদ্ধের গান রচনা করেছেন এবং পরিবেশন করেছেন। ফলে সারা ভারতের মুক্তিযুদ্ধের পক্ষে বিরাট জনমতের সৃষ্টি হয়। এমনিভাবে আরও কতজনের কথা বলবো। বন্ধুবর রকিব উদ্দিন মার্চের উত্তাল তরঙ্গের দিনগুলোতে ব্রাহ্মণবাড়িয়ার এসডিও। এলাকার জনগণকে সঙ্গে নিয়ে পুলিশ, ইপিআর সহ বিরাট মুক্তিবাহিনী সংগঠিত করে ভৈরববাজার ব্রিজে বিরাট ডিফেন্স গড়ে তুলে পাকিস্তানিদের সাথে সম্মুখ সমরে লিপ্ত হয়। 15 এপ্রিল পর্যন্ত পাকিস্তানিরা ক্যান্টনমেন্টের সমস্ত শক্তি একত্র করেও ওদের পরাস্ত করতে পারেনি। 15 এপ্রিলের পর পাকিস্তানি প্যারা ব্রিগেড ভৈরববাজারের পেছনে অবতরণ করে পেছন থেকে আক্রমণ চালায় আর একই সাথে বিমান বাহিনী আকাশ থেকে আক্রমণ শুরু করে। এই আক্রমণের সামনে ত্রিধারী পুলিশ, ইপিআর এবং বন্দুকধারী মুক্তিযোদ্ধারা তিষ্টাতে না পেরে পিছু হটতে বাধ্য হয়। শাহবাজপুরে নতুন অবস্থান নেয়। কিন্তু মুহুর্মুহু পাকিস্তানি কামান, গোলা আর বিমান আক্রমণের সামনে বহু হতাহত হয় এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে হবিগঞ্জ হয়ে মৌলভীবাজার টি গার্ডেন এলাকা পেরিয়ে ত্রিপুরা রাজ্যে আশ্রয় গ্রহণ করে। রকিব পরবর্তীকালে প্রবাসী বাংলাদেশ সরকার সাউথ ইস্ট জোন 2 এ জোনাল অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে ত্রিপুরা রাজ্যে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেন। প্রয়াত জনাব জহুর আহমেদ চৌধুরীর অধীনে তিনি কর্মকাণ্ড চালিয়ে যান। সে সময় জনাব জহুর আহমেদ চৌধুরী ত্রিপুরা অঞ্চলের জোনাল কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন। আমাদের আরেক ব্যাচমেট জনাব খসরুজ্জামান চৌধুরী মার্চের কিশোরগঞ্জের এসডিও ছিলেন। তিনিও যুদ্ধের শুরুতে তার এলাকার জনগণকে নিয়ে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেন। তিনি মেঘালয় সীমান্ত দিয়ে বর্ডার ক্রস করে ভারতে গমন করেন এবং যুদ্ধ চলাকালীন দীর্ঘ সময় কলকাতার প্রবাসী বাংলাদেশ সরকারের ডেপুটি সেক্রেটারি হিসেবে কার্যরত থাকেন।
আমাদের আর এক সহপাঠী জায়েদ হোসাইন 4 এপ্রিল ঢাকা ত্যাগ করে জহরের বাগদা বর্ডার দিয়ে বেনাপোল হয়ে মে মাসের প্রথম সপ্তাহে কলকাতার পৌঁছে বাংলাদেশ সরকারের ডিফেন্স মিনিস্ট্রিতে পদায়িত হন। ওই ইউনিটে আরও ছিলেন ডক্টর বিলায়েত হোসেন, জনাব নুরুল ইসলাম, কবি আল মাহমুদ, কবি আল মুজাহিদি ও সিদ্দিকী। জনাব জাহেদের কাজ ছিল রাইটিং অব স্ক্রিপ্ট, নিউজ আইটেমস। ওই কাজে আল মুজাহিদিও নিযুক্ত ছিলেন। উল্লেখ্য, জনাব সিদ্দিকী উর্দু ভাষ্যগুলো তৈরি করতেন পাকিস্তানিদের মাঝে প্রচারের জন্য। কার্যাদেশে কোনো চিফ বা প্রধান উল্লেখ ছিল না। জনাব জাহেদের নামটি ছিল তৃতীয় ক্রমিক দুজনের মাঝে, জনাব আল মুজাহিদির সাথে তৃতীয় অবস্থানে। জনাব জাহেদ হোসাইন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাই ওয়ারফেয়ার সেকশনের সদস্য ছিলেন। 25শে মার্চ জনাব জাহেদ বর্তমান তিতুমির কলেজ অর্থাৎ জিন্নাহ কলেজের একজন অধ্যাপক ছিলেন। এহেন আরেকজন এবং ঘটনা আমাদের সতীর্থদের ঘিরে ইতিহাস রয়েছে। আপাতত আমি আমার প্রাসঙ্গিকতায় ফিরে যাই। 17 এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলায় প্রবাসী বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের সময় প্রধান সেনাপতি কর্নেল MAG ওসমানী MP গেরিলা যুদ্ধের পক্ষে মতামত প্রকাশ করেন এবং প্রবাসী সরকারকে গেরিলা যুদ্ধ সংগঠিত করার পরামর্শ দেন। খালি হাতে বেঘরে সশস্ত্র পাকিস্তানিদের হাতে মুক্তিযোদ্ধাদের প্রাণ বিসর্জন দেওয়ার চাইতে সম্মুখ সমরে পরিসর ধীরে ধীরে গুটিয়ে গেরিলা কায়দার পাকিস্তানিদের হেস্তনেস্ত করা সহজতর হবে। এ চিন্তার ফসল ছিল সামনাসামনির যুদ্ধ ছেড়ে আপাতত পেছনে হটা শ্রেয়। খণ্ড খণ্ড যুদ্ধে মুক্তিবাহিনীর বিরাট বিরাট সফলতার ফাঁকে ফাঁকে এ খবর যুদ্ধক্ষেত্রেও আমাদের কাছে আগেই পৌঁছেছিল। কিন্তু যশোর অঞ্চলে অর্থাৎ মেজর আবু ওসমান চৌধুরীর নেতৃত্বাধীন দক্ষিণ পশ্চিম রঙ্গায়নে যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ এলাকায় তৎকালীন EPR 4 নং উইং এর সকল বাঙালি সদস্য চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলে বর্ডারের উপস্থিত প্রায় সকল অবাঙালি পাকিস্তানি অফিসার ও সৈনিকদের হত্যা করে সরাসরি মুক্তিবাহিনীতে যোগ দেওয়ার আমাদের এই এলাকার যুদ্ধের ধরন এবং কৌশল সবই ছিল ভিন্নতর। আমরা সবাই তখন একের পর এক সম্মুখ যুদ্ধে পাকিস্তানিদের হারিয়ে দিচ্ছি। জনযুদ্ধ বলতে যা বোঝায় তার সকল উপাদানই এই অঞ্চলের যুদ্ধ জয়ের পেছনে কাজ করছে। সার্বিক অর্থে আমরা তখন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম রঙ্গায়নের একটা মহান জনযুদ্ধে লিপ্ত। এলাকার প্রতিটি গণমানুষ এ যুদ্ধে লড়ে যাচ্ছে। একই সঙ্গে পাবনা, চট্টগ্রাম, রাজশাহী অঞ্চল থেকেও মুক্তিবাহিনীর বিরাট বিরাট জয়ের খবর যুদ্ধক্ষেত্রে ছড়িয়ে পড়েছে। স্বাধীনতার সংগ্রামীরা তখন পর্যন্ত বিজয়ের নিশান উঁচিয়ে বিভিন্ন এলাকায় পাকিস্তানিদের নাস্তানাবুদ করছে। যশোর অঞ্চলের আবালক, বৃদ্ধ, বনিতা, দল, মত, ধর্ম, বর্ণ, বয়স, লিঙ্গ নির্বিশেষে সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সরকারি, বেসরকারি, জনসাধারণ তথা কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক, কর্মজীবী, বেকার, চাকর, নফর সবাই ইস্পাত কঠিন ঐক্যে পাকিস্তানিদের যুদ্ধের পর যুদ্ধে পরাজিত করে চলেছে। ঘটন অঘটন পটিয়সী এ দিনগুলোতে বিদ্রোহের আগুনে বিজয়ের পর বিজয়ের ডঙ্কা বেজে চলেছে। কেবল 30 মার্চ যশোর ক্যান্টনমেন্টে প্রথম বেঙ্গল রেজিমেন্টের সকল বাঙালি সৈনিকদের ডিসআর্মড করার জন্য পাকিস্তানি কমান্ডার হুকুম দিলে বাঙালি সৈনিকেরা সেই হুকুম তামিল না করে অস্ত্রাগার ভেঙে অস্ত্র নিয়ে পাকিস্তানিদের উপর ঝাঁপিয়ে পড়ে। ক্যান্টনমেন্টের অভ্যন্তরে পাকিস্তানিরা পাল্টা আক্রমণ করে। তাদের আক্রমণে বহু বাঙালি সৈনিক ও অফিসার নিহত হয়। আবার 198 জন বাঙালি জওয়ান আর জেসিওদের নিয়ে ক্যাপ্টেন হাফিজ ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে সীমান্তে অবস্থান গ্রহণ করেন। ক্যান্টনমেন্টের অভ্যন্তরে এ বিদ্রোহের নেতৃত্ব দেন ক্যাপ্টেন হাফিজ। অনেক বিজয়ের গাথা পাশাপাশি সেদিনগুলোতে আমাদের জন্য সবচেয়ে দুঃখপূর্ণ ঘটনা এটি ছিল। কিন্তু শত শত বাঙালিদের শাহাদাত বরণের মাধ্যমে সেদিন যশোরে ক্যান্টনমেন্টের অভ্যন্তরে এই যুদ্ধ আমরা যারা বাইরে ছিলাম তাদের জন্য অবশ্যই অহংকার করার মতো একটা ব্যাপার ছিল। আর পাকিস্তানিদের সেনাবাহিনীর জন্য যে এটা ছিল বিরাট গণহত্যা। ক্যান্টনমেন্টের মধ্যে বাঙালি সম্পূর্ণরূপে উৎখাত করলেও ক্যান্টনমেন্টের বাইরে কিন্তু 25শে মার্চের রাতের মধ্যপ্রহর থেকে শুরু করে পাকিস্তানি সুসজ্জিত সামরিক বাহিনী 12-13 এপ্রিল 1971 পর্যন্ত যশোর, কুষ্টিয়া অঞ্চলের মাঠে ঘাটে, বাটে হাটে, বন্দরে গন্দরে ভেজা মাটি, কাদা আর সোদা মাটিতে শুধু মারি খেয়েছে। দলে দলে নিহত হয়েছে, একবারও ঘুরে দাঁড়াতে পারেনি। 30শে মার্চ কুষ্টিয়া জনতা ক্যাপ্টেন আজম চৌধুরীর
ইপিআর আর ঝিনাইদহ মাগুরা চুয়াডাঙ্গার মুক্তিযুদ্ধ সঙ্গে নিয়ে পাকিস্তানের ২৭ নং সাপোর্ট অ্যান্ড ট্রান্সপোর্ট রেজিমেন্টকে ধুমধুমার দিয়ে কুষ্টিয়া মুক্ত করেছে। ৩০ মার্চ ওই পলায়নপর পাক বাহিনী ঝিনাইদহর জনতার বাসের লাঠি, দা, খুন্তা, কুড়াল, গাদা বন্দুক, 22 বোর রাইফেল আর পুলিশের 303 রাইফেলের পিটুনিতে ধ্বংস হয়েছে। একই সঙ্গে যশোরের ঝিনাইদহ রোডের বিষখালী ব্রিজের যশোর ক্যান্টনমেন্ট থেকে আগত পাক বাহিনী কুষ্টিয়া থেকে পলায়নরত বিধ্বস্ত রেজিমেন্টকে উদ্ধার করতে এসে মুক্তিযোদ্ধা জনতার হাতে সাঁড়াশি মার খেয়ে গাড়ি, ঘোড়া, গোলা বারুদ তার মৃতদেহ ফেলে পশ্চাদপসরণ করেছে। ১ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত ১২ বাজার আর লেবুতলার শক্তিশালী ঘাঁটি তৈরি করে মুক্তিবাহিনী ও জাগ্রত জনতা পাকিস্তানি সেনাবাহিনীকে কার্যত যশোর ক্যান্টনমেন্টে অবরোধ করে ফেলেছে। টিক্কা খান, নিয়াজি আর রাও ফরমান আলীরা দিনের পর দিন ঢাকা থেকে ট্রান্সপোর্ট প্লেনে রিইনফোর্সমেন্ট পাঠিয়ে বিপর্যস্ত নাস্তানাবুদ পাক বাহিনীর লুপ্তপ্রায় মনোবল ধরে রাখার চেষ্টা করে। আর ভারতীয় সীমান্ত বাহিনী রিইনফোর্সমেন্ট পাঠিয়ে যশোর ক্যান্টনমেন্ট দখল করার জন্য মুক্তিবাহিনীকে মদত যোগাবে। এ ভরসায় শত শত অস্ত্রধারী মুক্তিযোদ্ধা আর হাজার হাজার নিরস্ত্র জনতা যশোর ক্যান্টনমেন্ট দখলের আশায় দিন গুনেছে। ২৫শে মার্চের রাত পাকিস্তানি নমরুদরা ঢাকার রাজপথ, জনপদ, বস্তিবাসী, নিরস্ত্র জনগণ সহ রাজারবাগ, পিলখানা, ঢাকা বিশ্ববিদ্যালয় শহরের পুলিশ স্টেশন, দৈনিক পিপল, দৈনিক ইত্তেফাক সহ বহু জায়গায় অমানবিক বর্বরতা আর নারকীয়তার তাণ্ডব শুরু করে বাঙালিদের স্তব্ধ করে দিতে চেয়েছিল। ওরা ভেবেছিল ঢাকাকে পোড়ামাটির জনপদে পরিণত করলেই বাঙালি দমন হবে। হাজার হাজার মানুষের লাশে সেদিন ঢাকার রাজপথ রঞ্জিত হয়েছিল। ওরা অসংখ্য বাড়ি ঘর পুড়ে ছাই করে দিয়েছিল। কিন্তু ওদের এই হঠকারিতা সারা বাংলাদেশের মানুষের মনে আগুন জ্বালিয়ে দিয়েছিল। দাবানলের মতো বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল বাংলার প্রতিটি জনপদে। জেগে উঠেছিল বাংলার মানুষ পাকিস্তানি সামরিক জান্তার অগ্রাসনের বিরুদ্ধে। ৭ই মার্চে ঢাকা রেসকোর্সের ময়দানে পাকিস্তানিদের বিরুদ্ধে যার যা আছে তাই নিয়ে রুখে দাঁড়াও, এ শব্দগুলির নায়ক বাংলার ৭.৫ কোটি মানুষের প্রাণের নেতা শেখ মুজিবুর রহমান সকল বাঙালিকে পাকিস্তানিদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছিল। ২৫ মার্চের পাকিস্তানি অগ্রাসন সেই সংগ্রামের আগুনে পেট্রোল ঢেলে দিল। ২৫শে বাঙালি রুখে দাঁড়ালো সারা বাংলায়। আর প্রতিশোধ নিতে পাক বাহিনীও প্রচণ্ড আক্রোশে গুড়িয়ে দিতে চাইল আমাদের সমস্ত আশা, আকাঙ্ক্ষা আর স্বাধীনতা। পাকিস্তানি কামান আর ট্যাঙ্কের বহরের কাছে ঢাকা শহরের মৃত্যুপুরীতে পরিণত হলো। কিন্তু বিদ্রোহ দাবানলের শক্তিতে ছড়িয়ে পড়ল দেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে, গ্রামগঞ্জ, শহরের খাল, বিল, নদী নালায়। ১২-১৩ এপ্রিল পর্যন্ত পদ্মা, যমুনা পশ্চিমাঞ্চলে পাকিস্তানিরা টিকতে পারেনি। ১৩ এপ্রিলের পর ১৫ এপ্রিল অবধি পাক বাহিনী ত্রিমুখী সাঁড়াশি আক্রমণ শুরু করে। দক্ষিণ পশ্চিম রঙ্গনে মুক্তিবাহিনীর বিভিন্ন ঘাঁটিতে পাকিস্তান বিমান বাহিনীর স্যাবার জেট আমাদের বিভিন্ন অবস্থানে প্রথমে আকাশপথে আক্রমণ করে। সে আক্রমণের ফলে চুয়াডাঙ্গার ইপিআর হেডকোয়ার্টার সহ ঝিনাইদহ, কুষ্টিয়া আর পাকশি ও গোয়ালন্দঘাট আক্রান্ত হয়। একই সঙ্গে যশোর ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে ওরা ১২ বাজার ও লেবুতলা আমাদের অবস্থানে আক্রমণ। প্রথমে আমাদের জওয়ানরা ওদের মেকানাইজড কলামের অগ্রভাগে ১০৬ রিকয়েললেস রাইফেলের গোলা নিক্ষেপ করে পাক সেনাদের অগ্রভাগে ধ্বংস করতে সক্ষম হয়। তখন পাকিরা মেকানাইজড কলাম ছেড়ে দিয়ে ইনফেন্ট্রি রেজিমেন্ট নিয়ে মুক্তিবাহিনীর ১২ বাজারের অবস্থানকে বাইপাস করে আমাদের পেছনে কালীগঞ্জে পৌঁছে যায়। এ অবস্থা আমরা স্ব অবস্থান থেকে পিছু হটে ঝিনাইদহ চলে যেতে বাধ্য হই। শুরু হয় আমাদের পেছন চলা। ১৪ এপ্রিল অবধি আমরা ঝিনাইদহ হয়ে আমাদের অবস্থান টিকিয়ে রাখতে পারি। তারপরে চুয়াডাঙ্গা হয়ে ১৫ তারিখে মেহেরপুরে পৌঁছে যায়। পথে ১৫ তারিখ সকালে চুয়াডাঙ্গা অবস্থানকালে পাক বিমান চুয়াডাঙ্গার আক্রমণ চালায়। সে আক্রমণে আমাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত বেশ কয়েকজন বহু হতাহত হয়। বিমান আক্রমণের পর আমি আমার দলবল নিয়ে মেহেরপুরে চলে যাই। ১৬ এপ্রিল মধ্যরাতে ভারতের বেতাই সীমান্তের বর্ডারের ওপারে অবস্থান গ্রহণ করি। পরের দিন ১৭ এপ্রিল। এই দিনটি আমার জীবনের মহত্তম আর স্মরণীয় দিন। এদিন বৈদ্যনাথতলার আম্বুকাননে প্রবাসী বাংলাদেশ সরকারের আত্মপ্রকাশের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ জন্মগ্রহণ করে। আমিও তৌফিক সহ হাজারো মানুষ যে মহালবণের রূপকার এবং চাক্ষুষ সাক্ষী, সে এক দীর্ঘ ইতিহাস। আপাতত ফিরে যাই রণাঙ্গনে।
17ই এপ্রিল এরপর নানা চড়াই উতরাই পেরিয়ে বহু সঙ্গী সাথীদের সঙ্গে নিয়ে 20-23 এপ্রিল নাগাদ বেনাপোলে একত্র হই নতুন করে রিঅর্গানাইজড হয়ে যুদ্ধ শুরু করার জন্য। সে অঙ্গনে আমরা 3 জন একই স্কুলের সহপাঠী ঢাকা বিশ্ববিদ্যালয়ের 65 ব্যাচের ছাত্র উপস্থিত ছিলাম। আমাদের সঙ্গে আমাদের সাউথ ওয়েস্টার্ন কমান্ডের প্রধান রূপকার মেজর আবু ওসমান চৌধুরীও সদল বলে উপস্থিত। তার সাথে তার অধীনস্থ ইপিআর 4 নং উইং এর কুশীলবরা সবাই উপস্থিত। 17 থেকে 23 এপ্রিল অবধি আমরা সদল বলে ভারতীয় সীমান্তের কাছাকাছি পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকি।